একটি ছোট ঘর, জানালা নেই, বাতাস নেই। 18 ফুট বাই 14 ফুটের সেই নরককুণ্ডে এক রাতে ঠাসাঠাসি করে ঢুকিয়ে দেওয়া হলো 146 জন মানুষকে। বাইরে যখন জুন মাসের অসহ্য গরম, ভেতরে তখন শুরু হলো এক মরণপণ লড়াই। পরদিন সকালে যখন দরজা খোলা হলো, বেরিয়ে এলো 123টি নিথর দেহ। ইতিহাসে একেই বলা হয় অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই একটি ঘটনার কলঙ্ক দিয়েই চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নাম। কিন্তু আধুনিক গণিত আর ঐতিহাসিক তথ্য কি আসলেই এই গল্পকে সমর্থন করে? ওইটুকু ঘরে কি আদৌ 146 জন মানুষ রাখা সম্ভব ছিল? নাকি এটি ছিল রবার্ট ক্লাইভকে বাংলায় টেনে আনার এবং পলাশির যুদ্ধের পথ প্রশস্ত করার জন্য ব্রিটিশদের সাজানো এক চরম মিথ্যাচার? আজ আমরা কোনো পাঠ্য বইয়ের গল্প নয়, বরং যুক্তি, গণিত আর নির্ভরযোগ্য ইতিহাসের কাটাছেঁড়া করে বের করব সেই রাতের আসল সত্য। সিরাজ কি আসলেই খুনি ছিলেন, নাকি হলওয়েল ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ গল্পকার? পলাশী সিরিজের আজকের পর্ব আমরা তুলে ধরব 200 বছরের পুরনো এক ঐতিহাসিক গোপনীয়তা। অন্ধকূপ হত্যার রহস্যের জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই উত্তাল 1756 সালে। আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তরুণ সিরাজউদ্দৌলা। কিন্তু সিংহাসনে বসেই তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কেবল বাণিজ্যেই ক্ষান্ত ছিল না, তারা বাংলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। নবাবের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে তারা ফোর্ট উইলিয়াম দুর্গের প্রাচীর উঁচু করতে থাকে এবং শক্তিশালী কামান বসায়। শুধু তাই নয়, নবাবের শত্রু এবং রাজকোষের অর্থ আত্মসাৎকারী কৃষ্ণদাসকে সপরিবারে আশ্রয় দেয় এই ইংরেজরাই। নবাবের দূত যখন এই অন্যায়ের প্রতিবাদ করতে এবং কৃষ্ণদাসকে ফিরিয়ে আনতে নবাবের ফরমান নিয়ে ইংরেজ শিবিরে যান, তখন তাকে চরম অপমান করে বের করে দেওয়া হয়। সিরাজউদ্দৌলার কাছে এটি ছিল সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তরুণ সিরাজউদ্দৌলা পিছু হটার পাত্র ছিলেন না। তিনি বিশাল বাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হন। কাশিমবাজার কুঠি দখল করার পর 20 জুন ভোরে নবাবের বাহিনী ফোর্ট উইলিয়াম আক্রমণ করে। ইংরেজদের দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গভর্নর ড্রেক সাহেব, যিনি যুদ্ধের বড় বড় বুলি আওড়াতেন, তিনি সাধারণ সৈনিক ও নারীদের দুর্গে ফেলে রেখে রাতের অন্ধকারে গঙ্গা দিয়ে জাহাজে করে পালিয়ে যান। দুর্গের দায়িত্ব এসে পড়ে জন জেফানিয়া হলওয়েলের ওপর। বিকেলে ইংরেজরা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে। নবাব দুর্গে প্রবেশ করে বন্দীদের অভয় দেন এবং নির্দেশ দেন যেন তাদের সাথে কোনো খারাপ ব্যবহার না করা হয়। কিন্তু সেই রাতে ইতিহাসের মোড় ঘুরে যায় এক রহস্যময় ঘটনার দিকে। নবাব যখন দুর্গের জয় উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই নাকি ঘটে সেই চরম বিপর্যয়। জন হলওয়েল পরবর্তীতে দাবি করেন রাত 8টার দিকে নাকি নবাবের সৈন্যরা 146 জন ইংরেজ বন্দীকে দুর্গের একটি অত্যন্ত ছোট ঘরে গাদাগাদি করে ঢুকিয়ে দেয়। ঘরটির আয়তন ছিল মাত্র 18 ফুট বাই 14 ফুট 10 ইঞ্চি। জুন মাসের প্রচণ্ড গরমে সেই ছোট ঘরে কোনো জানালা ছিল না বললেই চলে। হলওয়েলের বর্ণনা অনুযায়ী সেই অন্ধকার ঘরে বন্দীদের অবস্থা কয়েক মিনিটের মধ্যেই অসহনীয় হয়ে ওঠে। মানুষ পাগলের মতো একটু বাতাসের জন্য হাহাকার করতে থাকে। প্রহরীরা জানালার ওপাশ দিয়ে চামড়ার থলিতে করে পানি দিলেও তৃষ্ণার্ত মানুষের কারাকারিতে তা মাটিতে পড়ে যাচ্ছিল। হলওয়েল লিখেছেন, রাত যত গভীর হচ্ছিল, মানুষের চিৎকারে ফোর্ট উইলিয়ামের বাতাস ভারী হয়ে উঠেছিল। কেউ গরমে জ্ঞান হারাচ্ছিল, কেউ বা ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যাচ্ছিল। তিনি দাবি করেন তিনি নিজে প্রহরীদের সোনার মোহর পর্যন্ত ঘুষ দিতে চেয়েছিলেন, যাতে তাদের অন্য কোনো বড় ঘরে সরিয়ে নেওয়া হয়। কিন্তু প্রহরীরা তাতে সাড়া দেয়নি। পরদিন সকাল 6টায় যখন সেই কালকুঠুরির দরজা খোলা হয়, তখন সেখান থেকে বের হয়ে আসে 123টি নিথর দেহ। হলওয়েল সহ মাত্র 23 জন নাকি সেই নরক থেকে জীবিত ফিরতে পেরেছিলেন। এই ঘটনাটি ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা নামে পরিচিতি পায়, যা মুহূর্তে ইউরোপের মানুষের মনে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চরম ঘৃণা তৈরি করে।
হলওয়েলের এই রোমহর্ষক কাহিনী শোনার পর যে কোনো যৌক্তিক মানুষের মনেই প্রথম যে প্রশ্নটি জাগে তা হলো, গাণিতিক হিসেবে এটি কি আদৌ সম্ভব? আসুন একটু বিশ্লেষণ করি। হলওয়েল দাবি করেছিলেন 146 জন মানুষকে 18 ফুট বাই 14 ফুট 10 ইঞ্চির একটি ঘরে বন্দি করা হয়েছিল। জ্যামিতিক হিসাবে এই ঘরের মোট আয়তন হয় প্রায় 267 বর্গফুট। এখন যদি আমরা 146 জনকে এই 267 বর্গফুটের মধ্যে দাঁড় করাই, তবে প্রতিজন মানুষের ভাগে জায়গা পড়ে মাত্র 1.8 বর্গফুট। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকার জন্য অন্তত 2.5 থেকে 3 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। অর্থাৎ গাণিতিক হিসেবে ওই ঘরে 146 জন মানুষকে ঢোকানো এবং দরজা বন্ধ করা একদম অসম্ভব ছিল। বিখ্যাত ইতিহাসবিদ J.H. লিটল তার গবেষণায় অত্যন্ত জোরালোভাবে প্রমাণ করেছেন যে এই ঘটনাটি ছিল একটি বিশাল মিথ্যাচার। এমনকি আধুনিক অনেক ব্রিটিশ ঐতিহাসিকও স্বীকার করেছেন যে সেই রাতে বড়জোর 18 থেকে 20 জন বন্দী ওই ঘরে থাকতে পারতেন। তাহলে বাকি 123 জন মানুষের মৃত্যু আর 146 জনের বন্দিত্বের গল্প কি পুরোটাই হলওয়েলের মস্তিষ্ক প্রসূত কল্পনা? এবার নজর দেওয়া যাক এই গল্পের লেখক জন হলওয়েলের দিকে। সমসাময়িক ইতিহাসবিদদের মতে হলওয়েল ছিলেন একজন অত্যন্ত চতুর এবং অতিরঞ্জিত কাহিনী বলতে দক্ষ ব্যক্তি। যখন গভর্নর ড্রেক সাধারণ সৈন্যদের মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গিয়েছিলেন, তখন হলওয়েল ছিলেন সেই দুর্গের দায়িত্বে। নিজের এই পরাজয়ের গ্লানি ঢাকতে এবং বিলেতে ব্রিটিশ পার্লামেন্টের কাছে নিজেকে একজন ট্র্যাজিক হিরো হিসেবে উপস্থাপন করতে তিনি এই মিথ্যা গল্প ফেঁদেছিলেন। আরও অবাক করা তথ্য হলো, হলওয়েল যে 123 জন মানুষের মৃত্যুর তালিকা দিয়েছিলেন, তাদের অনেকের নাম পরবর্তীতে পলাশির যুদ্ধে বা অন্য কোনো রেজিমেন্টে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। একজন মানুষ যে নিজের গুরুত্ব বাড়াতে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে মৃত মানুষের সংখ্যা নিয়ে এমন লুকোচুরি খেলতে পারেন, তা ভাবলে আজও অবাক হতে হয়। কিন্তু কেন তিনি এই মিথ্যা ছড়ালেন? এর পিছনে কি বড় কোনো রাজনৈতিক নির্লক্ষ্য ছিল? প্রশ্ন জাগতে পারে, হলওয়েল যদি মিথ্যাই বলে থাকেন, তবে ব্রিটিশ সরকার কেন তা অন্ধভাবে বিশ্বাস করল? উত্তরটা লুকিয়েছিল তৎকালীন ভূ রাজনীতিতে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন যে কোনো মূল্যে বাংলাকে তাদের কবজায় নিতে চাইছিল, কিন্তু কোনো কারণ ছাড়া একটি স্বাধীন রাজ্যের নবাবের ওপর আক্রমণ করা আন্তর্জাতিকভাবে অবৈধ ছিল। ঠিক এই সময়েই হলওয়েলের অন্ধকূপ হত্যার গল্পটি ব্রিটিশদের হাতে একটি মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করল। এই খবরটি যখন মাদ্রাজে পৌঁছালো, তখন ইংরেজদের মধ্যে এক কৃত্রিম উন্মাদনা তৈরি করা হলো। রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনকে নির্দেশ দেওয়া হলো নবাবকে চরম শিক্ষা দিতে হবে। অর্থাৎ এই একটি ঘটনাকে পুঁজি করেই ইংরেজরা তাদের প্রতিশোধের নেশায় মত্ত হওয়ার বৈধতা পেয়ে গেল। লন্ডনের সাধারণ মানুষের মনে সিরাজউদ্দৌলার প্রতি ঘৃণা সরানোর জন্য এই কাহিনীটি ব্যাপকভাবে প্রচার করা হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে সিরাজকে উপস্থাপন করা হলো একজন অসভ্য এবং রক্তপিপাসু দানব হিসাবে। তাদের প্রচারণার মূল লক্ষ্য ছিল এটিই প্রমাণ করা যে ভারতীয়রা নিজেদের শাসন করার যোগ্য নয়, তাই ব্রিটিশদের সেখানে শাসন করা প্রয়োজন। পলাশির যুদ্ধের 1 বছর আগে এই অন্ধকূপ হত্যার গল্প ব্যবহার করেই ইংরেজরা বাংলার সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করেছিল এবং নবাবের নিজের লোকজনকে বিভ্রান্ত করার সুযোগ পেয়েছিল। প্রকৃতপক্ষে রবার্ট ক্লাইভ যখন পলাশির প্রান্তরে যুদ্ধের জন্য আসছিলেন, তার মনের ভেতরে কোনো ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল না, বরং ছিল এই সাজানো নাটকের মাধ্যমে ভারত দখলের এক সুগভীর ষড়যন্ত্র। ইতিহাসের পাতায় অন্ধকূপ হত্যা এক বিতর্কিত নাম। 1902 সালে লর্ড কার্জন কলকাতায় একটি বিশালাকার স্মারক স্তম্ভ বা হলওয়েল মনুমেন্ট তৈরি করেছিলেন, যা ভারতীয়দের মনে চিরকাল অপরাধবোধ জাগিয়ে রাখার জন্য ব্যবহৃত হতো। কিন্তু 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে শুরু হওয়া তীব্র আন্দোলনের মুখে ব্রিটিশরা সেই স্তম্ভটি সরিয়ে নিতে বাধ্য হয়। আজ আধুনিক ইতিহাসবিদরা একমত যে সেই রাতে যদি কোনো বন্দী মারা গিয়েও থাকে, তবে তা ছিল নেহায়েত একটি দুর্ঘটনা এবং যার দায়ভার কোনোভাবেই নবাব সিরাজউদ্দৌলার ওপর বর্তায় না। অন্ধকূপ হত্যা কোনো করুণ কাহিনী ছিল না, বরং এটি ছিল ইতিহাসের পাতায় এক পরিকল্পিত কলঙ্ক, যা দিয়ে একজন দেশপ্রেমিক নবাবকে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছিল। পলাশির যুদ্ধের এই প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস অনেক সময় বিজয়ীদের দ্বারা লিখিত হয়, যেখানে সত্যকে কবর দিয়ে মিথ্যার রাজত্ব কায়েম করা হয়। আপনারা কি মনে করেন, হলওয়েল কি সত্যি একজন দক্ষ ষড়যন্ত্রকারী ছিলেন, নাকি সিরাজউদ্দৌলা সত্যি এমন কাজ করতে পারেন? আপনাদের মতামত কমেন্ট করে জানান। খুব শীঘ্রই দেখা হচ্ছে পলাশি সিরিজের নতুন একটি ভিডিওতে।